স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশীলের সাথে আছে আমি শামীম জাহিদি। ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে সফরের সময় দেশের বেসরকারি খাতে $1,000 কোটি বিনিয়োগের আশ্বাস মিলেছে। বিদ্যুৎ এবং জ্বালানি অবকাঠামো খাতে অচিরেই 70% পাওয়া যাবে বলে জানিয়েছেন এফবিসিসিআই। তবে বিনিয়োগের পাশাপাশি ভারতের রপ্তানি বাধা দূর করার জরুরি বলে বলছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব ভারত বাংলাদেশ বাণিজ্য নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মনজুর হোসেন। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রীর ভারত সফরে সরকারি পর্যায়ে 36 চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি বেসরকারি খাতেও এসেছে $1,000 কোটি বিনিয়োগের আশ্বাস। সোমবার নয়াদিল্লির ব্যবসায়ী সম্মেলনে এ বিষয়ে কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছেন দুদেশের ব্যবসায়ীরা। এর মধ্যে জ্বালানি বিদ্যুৎ ছাড়াও সরঞ্জাম, শিক্ষা ও চিকিৎসা খাতে বিনিয়োগ রয়েছে। আরও আছে ভারত থেকে ডিজেল আমদানির পাশাপাশি পায়রা সমুদ্র বন্দরে গ্যাস টার্মিনাল নির্মাণ সহ বিদ্যুৎ খাতের 5 প্রকল্প। সড়ক পথে আন্তদেশীয় যোগাযোগ স্থাপনে BBIN বাস্তবায়নেও আগ্রহী ভারত। সব মিলিয়ে $1,000 কোটি বিনিয়োগ সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। যখন আমরা এটাকে অ্যানালাইসিস করি, এটা $10 বিলিয়ন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। ভারতীয় ব্যবসায়ীদের সাথে যা আমাদের তাদের যে ইন্টারেস্ট ইন বাংলাদেশ, এটা আমি মনে করি যে অচিরেই আমরা $7 বিলিয়ন নতুন ইনভেস্টমেন্ট এখানে পাবো বলে আমি আশা করি। তবে বিনিয়োগের ক্ষেত্রে শর্তগুলো বিচার বিশ্লেষণ জরুরি বলে মনে করেন BIDS এর মহাপরিচালক। চুক্তি করলাম, ভালো কথা, আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে। খাতগুলো গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। চুক্তির শর্তগুলো কি স্পেসিফিক্যালি, এটা স্কোপ এবং কাভারেজ কতটুকু হবে, গুণগত মানটা আমরা কি আশা করতে পারি, ইমপ্লিমেন্টেশনে গিয়ে কি কি সমস্যার সমাধান হতে পারে, এই জিনিসগুলো তখন প্রধান হয়ে পড়বে। এছাড়া পাট পণ্যে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার সহ অশুল্ক বাধা দূর করার বিষয়েও আলোচনা এগিয়ে নেবার পরামর্শ বিশ্লেষকদের। উম্মুন-নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা শুরু করছি আজকে আলোচনা। ডক্টর মনজুর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনি? জি ভালো, ধন্যবাদ। আমরা আলোচনা করছি প্রধানমন্ত্রী ভারত সফরকালে ভারতীয় এবং বাংলাদেশি যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের বেশ কিছু চুক্তি হয়েছে এবং এই চুক্তির ফলে আমরা আশা করছি বাংলাদেশে প্রায় $1,000 কোটি বিনিয়োগ হবে বলা হচ্ছে। এবং এফবিসি থেকে জানানো হয়েছে যে এর প্রায় 70% আসলে যেটা হচ্ছে অবকাঠামো খাতে বলা হচ্ছে, যে মূলত পাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী সফরের সময় ভারতীয় পাওয়ার কোম্পানি রিলায়েন্সের সাথে, আদানির সাথে বাংলাদেশের সরকারের হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে চুক্তি হয়েছে। কিন্তু এই যে এর ফলে আমরা সবাই বলছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অনেকটা বাণিজ্য ত্বরান্বিত হবে আসলে দু দেশের মধ্যে, শুধু সরকারি ক্ষেত্রে নয়, বেসরকারি ক্ষেত্রে। আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন এবং সফর কীভাবে দেখছেন? ধন্যবাদ। বাংলাদেশ ভারতের বাণিজ্যের যে সম্পর্কটা, এই বিষয়টা আলোচনা করতে গেলে আমার মনে হয় শুধু একটা সময়ের একটা পয়েন্ট অফ টাইম ধরে আলোচনা করাটা খুব বেশি, এখান থেকে সিদ্ধান্তে আসাটা কঠিন। আমরা যদি আজকে গত 20-25 বছরের যে ইতিহাস বা যে ধরনের অবস্থা, সেগুলোকে বিবেচনায় নেওয়া দরকার। ভারত একটি বৃহৎ প্রতিবেশী, প্রচুর সম্ভাবনা আছে ভারতের, এবং আমরা একটা ক্ষুদ্র প্রতিবেশী হিসাবে বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক লোকেশনে আছে, যেই কারণে বাংলাদেশের গুরুত্বটা ভারতের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে সবসময় কোনো একটা মন্তব্য করা থেকে কিছুটা মন্তব্য বা পজিটিভ দিকে চিন্তা করা থেকে কিছুটা আমাদেরকে বাধাগ্রস্ত করে, তা হলো যে বাংলাদেশ ভারতের যে ট্রেড গ্যাপটা আছে, সেটা প্রায় $6 বিলিয়ন মতো বা আরও বেশি হতে পারে। আমরা রপ্তানি করি প্রায় $6.5 বিলিয়ন, আমরা আমদানি করি আর রপ্তানি করি মাত্র $0.5 বিলিয়ন, 500 মিলিয়নের মতো। এখন একটা বড় দেশের এটা একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজের উপর ভিত্তি করে কিন্তু আমদানি রপ্তানিটা নির্ভর করে, তাতে কোনো সমস্যা নেই। গ্যাপ বাড়তে পারে, তাতে সমস্যা নেই, কিন্তু গ্যাপ বাড়াটার পিছনে যদি ধরেন আমরা যেটাকে নন ট্যারিফ ব্যারিয়ার যেটা বলি, রপ্তানি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতাগুলো তৈরি করা হয়, সেই অবস্থাটা যদি বিবেচনা করি, তাহলে যে সামনের
যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে বা যেসব বিনিয়োগের কথা বলা হচ্ছে সে বিষয়গুলো চিন্তা নিয়ে খুব বেশি আশান্বিত হতে পারি না। সেটা হতে হলে আমাদেরকে দেখতে হবে, যেমন ধরেন রিসেন্টলি যেটা ঘটেছে, বাংলাদেশে পাট খাতের উপর, পাট সেক্টরের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের প্রায় অনেকগুলো পণ্যকে ভারতের শুল্কমুক্ত। আমি একটু অপশন যোগ করি এখানে, বাংলাদেশি পাট পণ্যের প্রতি ভারত ইতোমধ্যেই অ্যান্টি ডাম্পিং রেট জারি ইম্পোজ করেছে। এছাড়াও হাইড্রোজেন পারঅক্সাইড এবং ফিশিং নেট বাংলাদেশ থেকে যেটা যায় এর ব্যাপারেও তারা ইতিমধ্যেই অ্যান্টি ডাম্পিং রেট বা অ্যান্টি ডাম্পিং চার্জ আরোপ করার ব্যাপারে কাজ করছে। না, সেটাই এখন প্রশ্ন হলো যে আমাদের কোনো রপ্তানি যে পটেনশিয়াল খাতগুলো আছে সেগুলো যাতে ভারতের বাজারে যেতে না পারে তার জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমরা যেটা করলে প্যারাটেরিফ আপনার ট্রেড ফ্যাসিলিটেশন সমস্যাগুলো আছে, অনেক ধরনের সমস্যা আছে। সেই দিক থেকে ইভেন বাংলাদেশে অতীতে ভারতের যেসব বিনিয়োগ প্রস্তাব ছিল সেগুলো কিন্তু আলোর মুখ দেখেনি বিভিন্ন কারণে। তাদের অযৌক্তিক কিছু সুবিধা চাওয়া বা অন্যান্য বিষয়গুলোর কারণে হয়নি। এখন তার উপর ভিত্তি করে অবশ্য পিছিয়ে থাকলে হবে না, আমরা এগিয়ে যেতে চাই। সেদিক থেকে অনেকগুলো এখানে যে পাওয়ার এবং গ্যাসের যে ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি হয়েছে বলা হচ্ছে, সেগুলোকে যে আমরা যে রিপোর্টটা দেখলাম সেখানে দুটো কথা আসছে। একটা হচ্ছে রপ্তানি বাড়ানোর প্রক্রিয়াটাতে জোর দেওয়া দরকার, সেটার খুব বেশি কিছু আমরা দেখিনি। এবং বিনিয়োগ যে খাতগুলোতে করা হয়েছে সেগুলো স্ট্র্যাটেজিক বিনিয়োগ এবং সেখানে অবশ্যই অনেক বাজ বিচার করার ব্যাপার আছে এবং সেক্ষেত্রে আমাদের কোনো ভবিষ্যতে আমরা কতটুকু লাভবান হব, কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারি সে বিষয়গুলো দেখার সুযোগ আছে। ক্ষতিগ্রস্ত বলতে আপনি কি অনেকেই বলছেন যে আমরা যদি আমি পাওয়ার সেক্টরের কথাই বলি, অনেকে যেটা বলছেন যে লং টার্মে এটা হয়তো বাংলাদেশের জ্বালানি সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য এটা খুব একটা ভালো কথা নয়, কারণ কোনো কারণেই যদি তাদের সাথে সম্পর্ক অবনতি ঘটে তাহলে হয়তো বিদ্যুৎটা বন্ধ হয়ে যেতে পারে, তখন একটা বড় ধরনের সমস্যা হতে পারে। বিদ্যুৎ এবং গ্যাস পাইপলাইনের কথা বলা আছে, তারপর বিদ্যুতের লাইনের কথা বলা আছে, এগুলো হচ্ছে আমি মনে করি না যে এটা লং টার্ম সাস্টেনেবল কোনো অ্যাপ্রোচ। এগুলো হয়তো আমরা সাময়িকভাবে তাদের কাছ থেকে নিতে পারি, বিভিন্ন কারণে একটা প্রতিবেশী দেশের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কের রাজনৈতিক কারণ হোক, অর্থনৈতিক কারণ হোক, বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস হতে পারে। সেই ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো কতটুকু চলমান থাকবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের বিদ্যুতের ঘাটতি আছে, আমরা এখন যদি নিতে পারি তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সঞ্চয় লাইনটা যখন বাংলাদেশের উপর দিয়ে যাবে বলা হয় এবং সেটাতে ইউজ করে আমরা কতটুকু সেখান থেকে বেনিফিট পেতে পারি, আর এই যে সঞ্চয় লাইন বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু তাদের সাথে নেগোশিয়েট করেছি, যে তার কস্ট আছে, তারপর ট্রান্সপোর্টেশন কস্ট আছে, সেগুলো তারা আসলে তাদের এক অঞ্চলে বিদ্যুৎ আর এক অঞ্চলে নিতে চায় বাংলাদেশের মাধ্যমে এরকমই আমরা পত্রিকায় দেখেছি। আরেকটা বিষয় আমরা বিশ্লেষণ করি, যখন এই কথা বলছি তখন ভারতের যে পলিসি, যেটা গাইডলাইন, পাওয়ার ট্রান্সফার গাইডলাইন, বাংলাদেশ ইতিমধ্যেই ভুটানে এবং নেপালেও চিন্তা করছে কিছুক্ষণ হাইড্রো ইলেকট্রিসিটিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছে বাংলাদেশ। কিন্তু মূল সমস্যা দাঁড়িয়েছে যখন সেই বিদ্যুৎটা হবে সেটা কিভাবে বাংলাদেশ ভুটান থেকে নিয়ে আসবে, যেখানে ইন্ডিয়ার আসলে স্থল আছে, মাটি আছে। এখন ইন্ডিয়ান গাইডলাইনে বলা হচ্ছে যে নিতে হলে, বাংলাদেশকে নিতে হলে ওই ভুটানিজ কোম্পানি বা নেপালিজ কোম্পানি তারা প্রথমে ইন্ডিয়ান কোনো কোম্পানিকে বিক্রি করবে, সেখান থেকে বাংলাদেশ কিনে নিতে পারবে। অর্থাৎ সরাসরি সাপ্লাইয়ের ব্যবস্থা থাকছে না। এটাও কি এক ধরনের প্যারাটারি ব্যারিয়ার? না, সেটা তো একটা অবস্টাকল হয়তো ক্রয় হয়েছে। আগে তো বাংলাদেশ ট্রাইপার্টাইট বা মাল্টি কান্ট্রি ইনভলভমেন্টের কোনো সুযোগই ছিল না। এবার বোধহয় আমরা শুনেছি যে এটাকে ভুটানকে ইনক্লুড করার কথা অন্তত ভারত এগ্রি করেছে। সেদিক থেকে হয়তো বা তারপরে হচ্ছে মডালিটিসগুলো তারা কি করেছে, ভুটান থেকে যদি ইন্ডিয়াতে সেল করা হয় সেখানে একটা প্রফিট মার্জিন থাকবে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে করতে হবে, বাংলাদেশের জন্য কতটুকু লাভজনক হবে সে বিষয়টা দেখার বিষয় আছে। সেজন্যই আমরা বলছি ঠিক বাংলাদেশ থেকে যখন আমরা আসাম থেকে বিদ্যুৎ নিয়ে তারা হয়তো আরেকটা রাজ্যে যাবে বাংলাদেশের উপর দিয়ে, সেক্ষেত্রে আমরা ওই রকম একটা নেগোসিয়েশন করতে পারতাম কিনা যে আসাম থেকে বাংলাদেশের একটা কোম্পানির কাছে বিক্রি করতে হবে, সেটা মেবি নট পসিবল। সেটা সেই নেগোসিয়েশন টেবিলে আমরা হয়তো অতটুকু যেতে পারিনি। তারপরেও আমি বলবো যে এইসব বিষয়গুলো একটু সুদূর প্রসারী চিন্তা করার উচিত আছে, যেটা হচ্ছে যে সেই সঞ্চালন লাইনের খরচ বা সেই সঞ্চালন লাইন কতটুকু উইন উইন সিচুয়েশন করবে, কতটুকু ভায়াবল হবে, সেই বিষয়গুলো একটু দেখার বিষয় আছে। সেই সবগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু বিবেচনার বিষয় আছে। আলটিমেটলি যেটা হয় যে ভারতের কাছ থেকে আমরা অনেক কমিটমেন্ট পাই, শেষ পর্যন্ত সেগুলো বাস্তবে রূপ নেয় না। যেমন আমরা সেকেন্ড এলওসির কথা জানি, সেটা এখনো আমরা ইউজ করতে পারিনি। থার্ড এলওসি আসছে, এগুলো কথাবার্তা দেখা যাচ্ছে যে বাংলাদেশ সমরাস্ত্র সামগ্রী কিনবে। আচ্ছা, যেটাই হোক, কিন্তু কথা আমি সেকেন্ডটাই ঠিক মতো ইউজ করতে পারিনি, বিভিন্ন রকমের অবস্টাকল ক্রিয়েট হয়েছে।
এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে চুক্তির আছে, তাদের চয়েস আছে, বিভিন্ন রকমের বিষয় আছে, কিছু আমাদের দিক থেকে গাফিলতি আছে, আমরা ঠিকমতো প্রপোজাল তৈরি করতে পারিনি যতটুকু শোনা গেছে। তো এই যে ইন্ডিয়ার সাথে আমি যেটা বলতে চাচ্ছি, ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক, চায়নার সাথে যে সময়, এগুলো একটা সাউথ সাউথ কোঅপারেশন বা ট্রায়াঙ্গুলার যে কোঅপারেশন, সেই আলোকে হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। এটাকে জাস্ট বাইলেটারাল রিলেশনের মধ্যে না রেখে, যে আমরা একটা সাউথ সাউথ কান্ট্রিগুলো যারা আছে তাদের সাথে ওভারঅল যে একটা ফ্রেমওয়ার্ক অফ ডায়ালগ, ফ্রেমওয়ার্ক অফ কোঅপারেশন, সেটার প্রেক্ষিতে হলে ভালো হয়। কেন সেই ক্ষেত্রে কেন বায়োলেটারাল যোগাযোগ রিজিওনাল বা ইন্টারন্যাশনাল যোগাযোগের চেয়ে ভালো হবে? না, সেটা এই জন্য বলছি যে যখন আমি একটা রিজিওনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আলোচনাগুলো নিয়ে আসবো, তখন সেটা যেটা দাঁড়াবে, তখন আমার ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আছে, যেমন প্যারিস ডিক্লারেশনের ইন্ডিকেটর গুলো আছে, এইড গুলো আপনি কিভাবে ইউজ করতে হবে, এগুলো কতটা আনটাইড হবে, এগুলো অনেকগুলো টাইড এইড, যেটা আমরা বলি বেঁধে রাখা, অনেকগুলো সত্তরযুক্ত এইড বা ডোনেশন বা যাই বলে, সেখানে আরো দুটো পক্ষ থাকবে আলোচনার সময়। সেটা না থাকলেও অন্তত ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে এই ধরনের বায়োলেটারাল ডোনার বা এইড নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যতটুকু হতে পারে সেটা চায়নার সাথে একই মডালিটিতে হতে পারে, সেটা ব্রাজিলের সাথে একই রকম হতে পারে। সেই জন্য আমরা বলছি যে ওই নেগোসিয়েশন টেবিলে আমাদেরকে ইন্টারন্যাশনাল সেট অফ স্ট্যান্ডার্ড যেগুলো আছে এইড ম্যানেজমেন্ট, সেইগুলো ফলো করাটা ইম্পর্টেন্ট। ধন্যবাদ ডক্টর মঞ্জুর হোসেন। আমাদের নিতে হবে একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি ভারত বাংলাদেশ বাণিজ্য নিয়ে। এনে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআইডিসি সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছি ভারত বাংলাদেশের বাণিজ্যের সম্পর্ক নিয়ে, বাণিজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। প্রধানমন্ত্রী সফরের পরে আসলে এই বিষয়গুলো আলোচনা এসেছে এবং এই সময় বাংলাদেশি ব্যবসায়ীরা অনেক ধরনের চুক্তি করেছেন, এমএইউ সাইন করেছেন এই সময়। আরেকটি বিষয় হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক, সরকার ইতিমধ্যে বেশ কিছু স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছেন, তার মধ্যে এক্সক্লুসিভ ফর ইন্ডিয়ান ইনভেস্টরদের জন্য করছেন সরকার। সরকার এর আগেও আমরা দেখেছি অন্যান্য দেশের ক্ষেত্রে করা হয়েছে, কোরিয়ার জন্য চিন্তা করা হয়েছে, বা অন্য দেশের এক্সপোর্ট যারা ব্যবসায়ী তাদের জন্য করেছেন। সো এই জাতীয় জিনিস যখন হয়, একটা বিশেষ বিদেশি, শুধুমাত্র বিদেশি ইনভেস্টরদেরকে আকৃষ্ট করবার জন্য, তখন কি দেশি ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হয়, তাদের কোনো স্বার্থে আঘাত হয়, বা লেভেল প্লেইং ফিল্ড কি নষ্ট হয়ে যায়? না, এখানে আসলে শুধু আলাদাভাবে ভারতকে নিয়ে আলোচনা করার সুযোগ নেই। আমরা প্রায় 100টার বা 117টার মতো স্পেশাল ইকোনমিক জোন করার চিন্তা করছি। সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে প্রায়োরিটি দেওয়ার কথা বলা হচ্ছে, কারণ এফডিআই যাতে আমরা বেশি আনতে পারি, সেই জন্য এটা করা হচ্ছে। কারণ বিদেশি বিনিয়োগকারীরা এসে ল্যান্ড বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার জাতীয় সমস্যাগুলো, বিদ্যুৎ, গ্যাস, এগুলো সমস্যায় পড়ে, এই জন্য একটা সার্ভিস ল্যান্ড করে দেওয়ার কথা ছিল এবং ভালো জায়গা মতো ইনভেস্টরদেরকে আনার জন্য এটা দরকার ছিল। সেদিক থেকে আমি কোনো সমস্যা দেখছি না এবং সেখানে আমরা এই পলিসির মধ্যে লোকাল ইনভেস্টরদেরকেও তাদের মানে সুযোগ রাখার কথা বলা হয়েছে এবং থাকবে আশা করি, সেখানে সমস্যা নেই। যে কথা বলছেন যে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য একটা বা দুইটা স্পেশাল ইকোনমিক জোনকে আলাদাভাবে রাখা হচ্ছে, সেটা তো আমি কোনো সমস্যা দেখি না, কারণ চায়নার জন্য রাখা হয়েছে, এর আগে আমরা কোরিয়ান এপিজেডের কথা বলছি। ভারতের জন্য ভারত আমাদের জন্য এই জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী একটা বড় দেশ এবং ভারতের ইনভেস্টররা যদি বাংলাদেশে ইনভেস্ট করে, তাহলে সেটা যেটা হবে যে সেই আমরা অনেকটা ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসিও ধরতে পারি, যে বাংলাদেশের মার্কেটকে টার্গেট করে যদি ভারতীয় ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করে, সেটা আমাদের জন্য খুব ভালো, তাদের জন্য ভালো। অন্যদিকে যদি ভারতের মার্কেটকে টার্গেট করেও যদি করে, তাহলে আমাদের এখানে কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হলো, কিছুটা প্রফিটটা মার্জিন বাংলাদেশ পাবে এবং সাথে অ্যাট দ্য সেম টাইম আমাদের এক্সপোর্টটা ভারতে বাড়বে। তো এই সেন্সে আমি মনে করি ভারতীয় ইনভেস্টররা যদি কংক্রিট প্রপোজাল নিয়ে আসে এবং যেগুলো যদি বাংলাদেশের জন্য খুব ভালো হয়, এবং সেদিক থেকে আমি ওয়েলকাম ওদের। ধন্যবাদ ডক্টর মনসুর। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন এফবিসির সাবেক সিনিয়র সহসভাপতি এবং বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। জনাব জসিমউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে কেমন আছেন আপনি? আমরা আসলে আলোচনা করছিলাম যে প্রধানমন্ত্রী ভারত সফরের সময় বাংলাদেশ থেকে 224 জনের একটি বিশাল ব্যবসায়ী দল গিয়েছিল সেখানে, এবং বলা হচ্ছে যে সেখানে তারা তাদের বিজনেস এক্সপ্যান্ড করবার জন্য আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী গতকাল সংবাদ বলেছেন যে তিনিও মনে করছেন যে বাংলাদেশি যারা বিজনেসম্যানরা ওখানে গিয়েছিলেন, ব্যবসায়ীরা গিয়েছিলেন, তারা তাদের কাউন্টার পার্ট বা ব্যবসায়িক পার্টনার খুঁজে পেয়েছেন। কেমন ব্যবসায়িক পার্টনার খুঁজে পেলেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবার সবচেয়ে বড় একটি ব্যবসায়ী প্রতিনিধিকে সাথে ওনার এন্ট্রান্সের সাথে নিয়েছেন। আমি মনে করি যে একজন ব্যবসায়ী হিসেবে আমিও ছিলাম, আপনিও ছিলেন, যে এখানে পজিটিভ একটা রেসপন্স আমার কাছে মনে হয়েছে। আমরা
তাদের যে ফিকি, ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওদের সাথে ব্যবসায়ীদের দুইটা মিটিং হয়েছিল এবং ওখানে B2B মিটিংও ছিল। এখানে আমাদের ব্যবসায়ীদের যে বাংলাদেশের পক্ষ থেকে, কারণ ভারত আমাদের প্রায় সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার, প্রায় $6 বিলিয়ন মতো তারা আমাদেরকে এক্সপোর্ট করে, আমরা ইম্পোর্ট করি তাদের থেকে। বাট আমাদের এক্সপোর্টটা খুব সিগনিফিকেন্ট না, 600 মিলিয়ন, একেবারেই নয়, 500 থেকে $600 মিলিয়ন। আমাদের কিছু আপনার নন ট্যারিফ ব্যারিয়ারগুলি আছে, যেগুলি নিয়ে আমরা ফিকির সাথে কথা বলেছি এবং ফিকি যেটি সবচেয়ে সৌভাগ্য আমাদের জন্য বেটার হবে মনে করি, সেটি হচ্ছে ফিকি অলরেডি তারা মনে করছে, তারা একটা স্ট্যান্ডিং কমিটি তারা করেছেন, যেখানে 6টি শর্ত নিয়ে তারা, মানে 6টি এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই নন ট্যারিফ ব্যারিয়ারগুলি যেখানে আছে, অ্যান্টি ডাম্পিং, কিন্তু অ্যান্টি ডাম্পিং ইতোমধ্যেই পাট পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং হয়ে গেছে। আমি সেটাই বলছিলাম, সেখানে সরকারের সাথে কথা বলা দরকার। সেখানে তো না, এখানে ব্যবসায়ীরা, ফিকি যে ট্রেড বডি, তারা সরকারের সাথে অফকোর্স আলাপ আলোচনা করবে। আমরা যেহেতু FBCCI এর পার্টনার হচ্ছে কিন্তু ফিকি, এবং তাছাড়া আমাদের যে B2B মিটিংগুলি হয়েছে, এখানে কি আপনারা কোনো কার্যত কোনো আশ্বাস পেয়েছেন সরকারের কাছ থেকে, ভারতের সরকারের কাছ থেকে অ্যান্টি ডাম্পিং ব্যাপারে? শুধু পাট পণ্য নয়, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড, ফিশিং নেট, এখানেও কিন্তু হতে যাচ্ছে। আপনারা কি এই বিষয়ে সেটা আমরা জানি। ভারতের সাথে আমাদের মেইন প্রবলেম কিন্তু এগুলি। ভারতের সাথে আমাদের 2-3টা প্রবলেম। একটা হচ্ছে আমাদের ব্যবসাটা একটু এক্সপ্যান্ড হলেই তারা একটা শর্ত নিয়ে আসে বিভিন্নভাবে। আমাদের ফুড প্রোডাক্ট কিন্তু অনেক বেশি যেতে পারে, তারা নন ট্যারিফ ব্যারিয়ারগুলির কারণে এই ব্যাপারগুলি। আরেকটা জিনিস হচ্ছে পোর্টের ফ্যাসিলিটিস, আমাদের সাইডে যে পোর্টের ফ্যাসিলিটি আছে ওই সাইডে নাই। এই কথাগুলি আমরা তুলে ধরেছি যে তোমরা পার্টনারশিপ করবা। দেয় যে 2 থিংস, একটা হচ্ছে তারা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করবে, বাংলাদেশের মার্কেটে যে তারা এক্সপোর্ট করে তাদের দেশে তারা ইম্পোর্ট করে নিয়ে যাবে, এটা একটা হতে পারে। একটা হচ্ছে আমাদের তো সক্ষমতা আছে, আমরা সারা পৃথিবীতে এক্সপোর্ট করতে পারছি, ওয়াই নট ইন্ডিয়া? ইন্ডিয়া ইজ এ বিগ মার্কেট, ইটস এ পটেনশিয়াল মার্কেট আমাদের জন্য। এখানে যে প্রবলেমগুলি আছে, এগুলি যদি গিটটা যদি খুলে দেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয়েছে এবার খুবই পজিটিভ। এবং ভারতীয় সরকার বলেন, ব্যবসায়ীরা, ভারতীয় ব্যবসায়ীদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। যে B2B আলোচনা হচ্ছে, বিজনেস টু বিজনেস আলোচনা হয়েছে, আপনাদের বাংলাদেশের এই সফরে বাংলাদেশি ব্যবসায়ীরা কি ধরনের চুক্তি বা স্মারক স্বাক্ষর করেছে তাদের ভারতীয় কাউন্টারপার্টদের সাথে? আমাদের সরকারের সাথে অনেকগুলি স্মারক সই হয়েছে। আমরা কি করেছি, আপনারা ব্যবসায়ী? না, সরকারের সাথে অনেকগুলি স্মারক সই হয়েছে, কিন্তু আমাদের সাথে B2B ব্যবসা, এখন অনেকের ব্যবসা তো অলরেডি আছে, অনেকে তাদের ব্যবসাটা এক্সপ্যান্ড করছেন। যেমন আমার সাথে কয়েকটা সেক্টরে আমি কথা বলেছি তাদের সাথে, আমার সাথে ভারতের ব্যবসা ওই রকম নাই। আমরা আশাবাদী যে আমরা কিছু ব্যবসা হয়তো আমাদের সাথে আমরা এক্সপোর্ট করতে পারবো, বা কিছু প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করতে পারবো। তো এই মোট কথা হচ্ছে যে এবারের আমার কাছে যেটা রিয়েলি যেটা মনে হয়েছে, এটা খুবই পজিটিভ। মানে সরকারের তরফ থেকেও পজিটিভ ছিল, ব্যবসায়ীরাও কিন্তু পজিটিভ। কারণ ভারতের ব্যবসায়ীরা কিন্তু অনেক বড় বড় গ্রুপ আছে, যারা কিন্তু বাংলাদেশে আসতে পারে, আমাদের মার্কেটের জন্য তৈরি করে তাদের দেশে প্রোডাক্টগুলি নিয়ে যেতে পারে। সেটি আমার মনে হয় যে বরফ কিছুটা হলেও গলবে। আপনার কি মনে হয়, সময় খুবই অল্প আমাদের হাতে সময়, এই বরফ কি গলবে কিনা আপনার কি মনে হয়, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়? আমি জাস্ট একটা সফরে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে এটা বলা মুশকিল, কাজেই দেখতে হবে, বুঝতে হবে যে আসলে কি ঘটে আর কি। অতীত অভিজ্ঞতা বলে যে এত সহজ হবে না। ধন্যবাদ ডক্টর মঞ্জুর হোসেন। জনাব জসিমউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা যাবে।